সে আমাকে কথা দিয়ে পড়েছে যে মরে যাবে কোনোদিন সে আমাকে ছেড়ে যাবে না। বিশ বিশ স্বর্ণ করে যে একটু আমার বিক্রি করে দাও, আমি না চলি না, কোনোদিন এগুলো আমি বলিও না। আমি সবসময় বলতাম যে আমি যা করে আরো বরঞ্চ লাগে বেশি করে দিন, তুমি আমার বউ, তোমার আমি ভালোবাসি, আমার জীবনটা তোমার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আবু হাসান। আমি 2019 সালে বিয়ে করি খাদিজা নামের একটা মেয়েকে। বাবার নাম হচ্ছে কুসুমিয়া, আমার নাম হচ্ছে নাজমা বেগম। ওরা দুই ভাই এক বোন। ওরা দেখে আমার পছন্দ হয়, বিয়ে শাদী করি। সুন্দরভাবে সংসার চলতেছিল আমাদের, যেহেতু ফ্যামিলি পছন্দের বিয়ে, কিন্তু আমি প্রেম করে বিয়ে করি নাই। তো স্বাভাবিক সুন্দর সুন্দর জীবন চলতেছে। 22 সালে আমি কাগজের জন্য আমার কাগজ নেগেটিভ হয়ে যায়। আমি বিদেশ থাকতে পারবো না। তখন ওদেরকে বলি যে আমি বিদেশ থাকতে পারবো না, এখন থেকে পরে দেশে চলে যেতে। ওরা বলতেছে না, যেভাবে চেষ্টা করে এই দেশে থাকো। যাই হোক, আমি অ্যাজাইলেম, যেটা যারা ইউরোপে থাকে অবশ্যই বিষয়টা বুঝে, পলিটিক্যাল অ্যাজাইলেম মারে। তখন আমি পলিটিক্যাল আশ্রয় চাই যে আমি দেশে যেতে পারবো না, আমার দেশের বিভিন্ন সমস্যা দিয়ে। তখন ওইটাও আমার 2023 সালে নেগেটিভ হয়ে যায়, মানে আমার পক্ষে রায় আসে না। তো ফাইনাল হয়ে যায় যে দেশে চলে যেতে 1 তারিখে। তারপরে আমি এদেরকে জানাই যে আমার দেশে চলে যেতে কি করতে হবে। তো এর মধ্যে আমার বউকে আমি 20 ভরি স্বর্ণ করে দিছি, 2টা আইফোন দিছি, একটা 11, একটা হচ্ছে 14 প্রো ম্যাক্স। তারপরে খরচের জন্য তো প্রতি মাসে 40-50 হাজার টাকা করে ওর হাত করে দিতে হইতে, আমার বাবার বাড়িতে রাখতো। কারণ আমি এতিমের মতন ছিলাম, আমার বাবা দেখো নাই। কারণ আমার বাবা দ্বিতীয় বিয়ে করে উনি আমার মতন করে পরিবার নিয়ে ব্যস্ত। আমার মা থাকতো নানির বাড়িতে, আমার 3 ভাই 3 ভাই থাকে বাইরে। এরকম পরিস্থিতিতে যারা আমার মতন ফ্যামিলির ছিল তারা হয়তো আমার কষ্টটা বুঝতে পারে, কারণ তো বউকে না বিশ্বাস করে ঢোকা নেই। তো আমি বিশ্বাস করছি, ওকে বিশ্বাস করে, যেহেতু ওই ব্যক্তি আমাকে আল্লাহকে সাক্ষী রেখা কথা দিচ্ছে কখনো ছেড়ে দেবে না। তো আমিও ওরা বিশ্বাস করছি মন প্রাণে। একটা স্বামী স্ত্রীর মধ্যে এটা কি ঝগড়া হয়? এই তো সারা পৃথিবীর মানুষই আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এমন না যে ঝগড়া ছাড়া কেউ আছে। তো এরকম তো হইব আমি ভাবতে পারি না যে সে আমাকে কখন ছেড়ে চলে যায়। তো যাই হোক, ওর 2023 সালে যখন আমার ফাইনাল ডিসিশন আসে দেশে চলে যেতে, ওদেরকে বললাম, ওর ভাই এবং ওর বাবা বলতেছে দেশে গেলে ওরা আমার সাথে ওকে সংসার করতে দিবে না। তার মধ্যে আমি দেশে যাওয়ার জন্য, যদি আমি দেশে চলে যেতে হয় সেই জন্য আমি আগে থেকে টাকা জমা রাখছিলাম। আমি বাড়িও করছি, একটা 65 লক্ষ টাকা খরচ করে জায়গা রাখছি নিজের কিনা, সেই জায়গা নিজে বাড়ি করছি। ওই করছে সবকিছু ধরে কষ্ট করে ও করছে, আমি অস্বীকার করবো না যে আমার জন্য কিছু করে নাই। তো এরকম অবস্থা দুজনে চলতেছিল। যখন 23 সালে ওর বাবা আর ওর ভাই বললো ও সংসার করবে না দেশে গেলে, তো এর 1 সপ্তাহ আগে আমার অ্যাকাউন্টে 18 লক্ষ 19 লক্ষ টাকা পাঠাইছি যে দেশে গেলে হয়তো আমি বিদেশে আসি, দেশে গেছি আমি একটু ব্যবসা বাণিজ্য নিজে শুরু করি, আর কাছে আর করবো না, শ্বশুর বাড়িতে করবো না কখনো, যদি নিয়েও যাই। তো ওরা বলতেছে তো দেশে গেলে কি করে খাই? আমি বলছি আমার টাকা আছে, আমি গরু খামার যাচ্ছেন, গরু খেলে আমি মেরে চালাম, সমস্যা গরু খেলে মেরে কষ্ট মেরে কিছু, আমি নিজে কষ্ট করি, সমস্যা নেই। আর পরবাসে থাকি, কষ্ট জিনিসটা বসে গেছে, ছোটবেলাতে কষ্ট কষ্ট করতে করতে এই পর্যন্ত আসছে, কোনো সমস্যা নেই। তো এর ভিতরে ওর জন্য আবার অনেকবার অ্যাপ্লাইও করছি ওরা কোনোভাবে আনার জন্য ওয়ার্ক পারমিটে। তো করোনায় অনেক সময়, করোনার সময় আমি আমার যে কোম্পানিতে অ্যাপ্লাই করছিলাম, তো ওই কোম্পানি এদেশে বিল দিতে পারে নাই, সেই বিদায় এটি রেট মার্ক হয়ে গেছে। তো এই জন্য ভিসাগুলো হয়নি। তো ভিসা হয় নাই, ওরা তারপর সন্দেহ করতেছে আমি ওর জন্য কিছু চেষ্টা করবো। প্রায় এই জায়গায় ভিসা অ্যাপ্লাই এর জন্য আমার প্রায় বাংলাদেশের টাকা 1-2 লাখ টাকা মতো খরচ করা গেছে। পরে যখন 2023 সালে আমি ফাইনাল যেতে করবো দেশে বলবো, আমি বলা করে ওরা বলতেছে না দেশে যেতে গাইলে সংসার করতে দিবেন। আচ্ছা, ও বলতেছে দেশে গেলে সংসার করবে। অনেক ঝগড়া ভাই, 2023 সালে সর্বোচ্চ 3 মাসের দিন লোক গেছে। পরে আমি পর্তুগাল আইলাম, ঠিক আছে, যাই মনে দেশে অনেক রিস্ক নিয়ে পর্তুগাল আইলাম। সে আমাকে কথা দিয়ে পড়েছে যে মরে যাবে কোনোদিন সে আমাকে ছেড়ে যাবে না। ফ্রেন্ডশিপ সামনে রেখে কথা বলে দিছি। আমি বলছি ঠিক আছে, যদি আমি দেশে যেতে চাই তোমার জন্যই, যেটা তুমি চাও না দেশে যাই, আর তুমি বলতেছো আমাকে একদম করে আরো অপেক্ষা করবো, আমি কাগজ করে এসে তারপর দেশে যেতে দিবা, ঠিক আছে, তুমি যদি আল্লাহকে সাক্ষী রেখে কথা দিছো আমি দেশে যাবো না। আমি আরো 1-1.5 বছর থেকে চেষ্টা করে কাগজ টাগজ করবো। পর্তুগাল আইসা খাইয়া না খাইয়া ভাই কাগজ করছি, আমার কার্ড পাইছি, রেসিডেন্ট কার্ড। এর মধ্যে বেতন পাইছে 700 টাকা, 300 টাকা দেয় ট্যাক্স, 300 ইউরো ট্যাক্সের টাকা, আর থাকে 400 ইউরো থেকে আমার খানা খরচ চলে যায় 200 ইউরো থেকে আমার মারে টাকা পাঠাইতে, আর ওরা টাকা পাঠাইতে বুকে, আমি যত কষ্ট করেছি। আমি আমার অ্যাকাউন্টে 18-19 লক্ষ টাকা তুই রাখছেন, ওই টাকা ওরা বলিনি যে তুমি ওইটা চলো আসি। ওই টাকা তো করছে কি, ওর বাবারে দিয়ে দিচ্ছে 5 লাখ টাকা, 2 তলা বিল্ডিং করার জন্য 5 লাখ টাকা দিয়ে দিছে যে বিল্ডিং করার জন্য। তো আমার ঘরের ভিতরে বিল্ডিং করছি ঠিক ঢুকে দেয়, মানে ফার্নিচার করানি, ও ফার্নিচার কিনা না। তো যাই হোক, আমি বলছি যে ঠিক আছে তোমার ইচ্ছা, তুমি যদি ফার্নিচার না কিনো। আর আমি কি বলার, আর আমার মা থাকতো নানির বাড়িতে, আমার মাকে নানির বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে আসছে। একা একা আমার মা বাড়িতে থাকে, ওরা আমি যে কত হাজারবার বলছি যে যাই একটা কয়েকটা দিন থাকো আমার মার সাথে, বাড়িতে থাকো, নিজের বাড়ি, আমার বাড়ি,
আমাদের তো দুজনের বাড়িটা এখানে, তো আর অন্য কেউ না যে আমার ভাইয়ের বা আমার বাবার বা তার বাড়ি, এটা তো আমার নিজের বাড়ি, তো থাকো না, নাও থাকবে। তো যাই হোক, ওর বাবার কথা এক কথা যে আমার মায়ের তোমার এই বাড়ি থেকে থাকবো না। ভাই কি বলবো, ওদের কথা বলে দিলে বলার বাইরে। পরে কি করলাম, একটু পর্তুগালে এক লোকের কাছে 18 লক্ষ টাকা D1 ক্যাটাগরি দিয়েছিল আমাদের 6 মাসের। আমাকে 6 মাসের কথা বলছে, 6 মাসের ভিতরে এনে দিব। তো 6 মাসের ভিতরে এনে দিব বলছে, আচ্ছা ঠিক আছে, আমি টাকা জমা দিই 9,500 টাকা রানার জন্য। পরে 6-7 মাস পরে ও ইন্ডিয়া থেকে কাগজপত্র নিজের হাতে জমা দিয়ে আসে। তো জমা দিয়ে আসার পরে ও একা এসে শুধু শুধু বলতেছে যে কি দালাল ধরছেন, কি লোক ধরছেন, এখন আমার কিছু হয় না। এত পেরা, ওর বাবা পেরা, ওর ভাই পেরা, সবাই আমার পেরা করবে না। দেখতে একটু 16 মাসই আছে। যে লোকের কাছে দিছি ওই লোকের সাথে আমার অনেক ঝগড়া হইতেছে, ভাই কেন আমার এই দিতেছে মিথ্যা মিথ্যা আশ্বাস দিয়েছেন। এর ভিতরে আমারও কাজ হয়ে গেছে, আমি ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করতে পারতেছি না। এমন একটা মাঝখানে পড়ে গেছে, ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করতে গেলে ওরা ওইটা ক্যান্সেল করতে হবে। ওইটা ক্যান্সেল করলে আমি এখন কি করবো, ওদের কাছে কালা হয়ে যাই। আমি মাঝখানে ভিতরে পড়ে গেছি। ওরা ওই লোকের আমি সাথে ফাইনাল যখন কথা হয়, তার জন্য ওই লোকে আমার সাথে 100 কিলোমিটার দূরে আমার সাথে মিটিং করছে। লাস্ট সময় 1 সপ্তাহ চাইছে, মেয়ের ভিতরে তো অনেক কিছু হয়ে গেছে ভাই। ওই লোকের কাছে আমি কান্নাকাটি সবই করছি, টাকা টাকা দিয়ে রাখছি ভিসার জন্য। ভাই আমার ভিসাটা দিন, তুমি বলতে ভাই ভিসাটা দিয়ে দিন। ওই লোকও আমার অসহায় দেখে না পারে কান্না করে দেয় যে ভাই আমি তো চেষ্টা করতেছি, তখন যদি তোমার বউয়ের ভিসা না হয়, স্টিকার না লাগে, আমি কি করবো বলো। পরে যাই হোক, ওই লোকের 5 জন লোক নিয়ে গেছে। লাস্ট ওনার সাথে কথা হয়েছে কি যে টাকা 1 সপ্তাহ সময় নিছে, 1 সপ্তাহের ভিতরে যদি স্টিকার লাগাইতে পারে তাহলে আলহামদুলিল্লাহ দিব, টাকা দিতে পারলে আমি ওনাকে টাকা দিয়ে দেবো, বাদ বাকি টাকা। আর যদি 1 সপ্তাহের মধ্যে না লাগাইতে পারে ভিসা, তো আমাকে উনি টাকা ফেরত দিয়ে দিবে। 5 জন মানুষের সামনে উনিও কথা দিচ্ছে, আমিও কথা দিচ্ছি, এখানে তো চাইলেও আর লড়ছন নেই। তো 1 সপ্তাহ উনি আর পারে নাই ভিসা লাগাইতে, উনি টাকা ফেরত দিয়ে দিচ্ছে। লাস্ট ওনার কাছে ছিল আমার ওয়াইফের 2টা পাসপোর্ট, একটা পাসপোর্টের মেয়াদ শেষ, একটা নতুন পাসপোর্ট। তো পাসপোর্ট উনি দেয় না। পরে উনি আবার টাকা দিয়ে দিয়েছিল 3 লাখ টাকা বেশি। যে লোকে উনি 3 লাখ টাকা দিয়েছে, আমি বলছি পাসপোর্ট দিবেন, টাকা নিয়ে যাবেন, আপনি টাকা আমি বাইরে রেখে দিবেন। পরে যাই অনেকদিন পরে উনি পাসপোর্টটি দিচ্ছে। পাসপোর্ট আনতে গেছে, করে আমার ওয়াইফের নাকি বলে ওই লোকের যে ট্রাভেল এজেন্সি তোমার জামাই তোমার ওই লোকের সাথে খারাপ ব্যবহার করছে, এই জন্য স্টিকার লাগায় না, এই সেটা। অথচ এই জায়গায় 5টা মানুষের সামনে যখন কথা হয়ে যায় না, উনিও কথাটা যে লোকের বিষয় দেওয়ার কথা, ওই লোকও চেঞ্জ করতে পারবে না, আমি চেঞ্জ করতে পারবো। এখন দুজনের তো কথা ফাইনাল হয়ে গেছে 5টা মানুষের। এইগুলো কিন্তু ওরা সব দেন, তারপরে আমার উপর ব্লেম যে কেন আমি আনিনি। আচ্ছা এখানে গেল এগুলো। তো ডিসেম্বর মাসে আমি দেশে যাওয়ার জন্য আমি বলতেছি যে আমি দেশে যাই না, দেশে গেলে ওরা সংসার করবে না। আমার কিন্তু কাগজ আছে, 1 মাসের জন্য দেশে যাবো, নর্মাল বলে ওরা দেশে গেলে সংসার করবে না। এই যখন এগুলো বলে না, আমার ফুল দিয়ে ফাইটটা যাবে যে কার জন্য এত কিছু বললাম, কারে ভালোবাসলাম, কে আমার সাথে এই কথা দিলি, কে কোন চিপ সামনে রেখে, কে আল্লাহর সাক্ষী রেখে কথা দিলি। মানুষটা যে অচানক হয়ে গেল যে আল্লাহর কি করে মানুষ আমার এইভাবে শক্ত নিয়ে গেল। আমি না কোনোদিন ওরা বলছি 1 তোলা স্বর্ণ আমি তোমার করে দিচ্ছি, 1 তোলা স্বর্ণ করে দিলাম, 20 ভরি স্বর্ণ করে 1 তোলা আমার বিক্রি করে দাও, আমি না চলি না, কোনোদিন এগুলো আমি বলিও নাই। আমি সবসময় বলতাম যে আমি যা করে দিচ্ছি আরো বরঞ্চ লাগে বেশি করে দিন, তুমি আমার বউ, তোমার আমি ভালোবাসি, আমার জীবনটা তোমার জন্য, ঠিক আছে। ও এই জিনিসটা বলবে না, ওর মা ও বুঝে না। পরে ডিসেম্বর মাসে 5 তারিখে যাই, দেশে যাওয়ার পরে ভাই কেউ ওরা আসে মনে, আমি নিজে নিজে বাড়িতে যাই, 1 লাখ টাকার মাল ওর জন্য নিয়ে গেছি, ওগুলো নিয়ে দিয়ে আসে বাড়িতে। পরে 13 তারিখে ও আমার সাথে সংসার করবে না, যত ধরনের খারাপ ব্যবহার আছে একটা মানুষের করা লাগে, সবচেয়ে নিকৃষ্ট ব্যবহারটা আমার সাথে করছে, সবচেয়ে বাজে ব্যবহার। ওটা বলতে ওর মা এবং ও এত খারাপ খারাপ ব্যবহার করছে। আমি ভাই চুপচাপ চোখে আমার পানি করতো, আমার অসহায়, কারণ আমার মাথায় সমস্যা হয়ে গেছে। অলরেডি বলছি দেখো আমার মাথায় অনেক সমস্যা ওটা হয়ে গেছে। তো এটি এখানে তো অনেক দীর্ঘদিন চিকিৎসা করলাম, এখন ট্রিটমেন্টের কাজ হচ্ছে না, যে সারতেছে না এই জিনিসগুলো। আমার দেশে এক পাশ থেকে ট্রিটমেন্ট নিয়ে আসি, আর তোমার একটু সময় দিলাম, একটু ঘুরলাম গেলাম। এরপরে আমি যে ফ্যামিলি ভিসা আবার অ্যাপ্লাই করেছি, ফ্যামিলি ভিসা একটু বলেছি দেখো ফ্যামিলি কোনো সময় হয়ে গেলে তুমি এসে বলো, আমি এক পাশ থেকে আসি, তারপর আমি লাগলে না গেলাম, তুমি এসে বেরো। এইভাবে বুঝাইছি না, আমি দেশে যেতে পারবো না, আমার ট্রিটমেন্টের দরকার নেই দেশে গিয়ে, আমি মরে গেলে আমি থাকতে হইব, ওরা আনতেই হইব আগে। ভাই এগুলা কি কোনো কথা হইলো যে সুস্থ স্বাভাবিক? আমি কি প্রবাসী দেখে কি আমার দেশে যাওয়ার অধিকার নাই? আমার কি দেশে গিয়ে সেটা আমার মা আমার নিজের বাড়ি ঘর দেখার অধিকার নাই? সেই জন্য কেন সংসার ভেঙে ফেলতে হইব? ভালোবাসার কি আল্লাহর সাক্ষী রেখে আল্লাহ কি আল্লাহর নাম বিক্রি করে এইভাবে কি মানুষ হত্যা করতে পারে? ওরা একদম আমার হত্যা করে ফেলছে। এই বিচারটা কে করবে? দেশবাসীর কাছে জানাই, এই ধরনের মেয়েদের থেকে, এই ধরনের পরিবার থেকে সবাই একটু সাবধানিত থাকবে। তারা প্রচন্ড প্রচন্ড পরিমাণ ডুবি। আজ এখন মানে শুনি কি ও নাকি পরকে কয়েক ছেলের সাথে পরকে করছে, আমি শুনলেও না শোনার মতন থাকতো, ঠিক আছে। ও ওর ভাইয়ে 2023 সালে দেশে গেছে, ওর বোনকে শিখাই দিয়ে আসছে, কারণ ওর বাইটি বাজে, ওর বাইটি না হলে ও এক সময়ের জীবন নষ্ট করছে, ওর বোন সেইভাবে শিক্ষা পেয়েছে। কথা শোনে জাতের মেয়ে কালো, নদীর পানি গোলাবাড়ি। আমার যে ওর মাই শুধু জানি, এখন শুনি মানুষের থেকে ওর মাও নাকি ওর বাবার দেশে আসতে দেয় না, প্রবাসে রাখে,
বিভিন্ন পুরুষের সাথে পরকীয়া করে বেড়ান। তো ওনার মেয়ে কি হবো? এখন সবাই একই কথা বলছে, তুমি কেন এই মেয়ের সাথে এই মেয়ের পিছনে এইভাবে নষ্ট করছো জীবনটা? ওর মা বলে কি যে আমার মেয়ে জীবন তুমি নষ্ট করে ফেলছো। আমি কিভাবে জীবন নষ্ট করলাম? আমার দেশে যাইতে দেয় না, কোনো কিছু না, আমি ওর জীবন নষ্ট করে ফেলছি। হয়তো আমার বিয়ের পরে 1 সপ্তাহ 7 বছরের জীবনে আমরা 1 মাস ছিলাম দুজন একসাথে। হয়তো আমি ভালোবাসি, আমি আমার সর্বোচ্চ ইনকামে যা আছে সব দিয়ে দিচ্ছি, আমার ফ্যামিলি হিস্ট্রি আপনাদেরকে বললাম যে কেন আমি এরকম করতে হইতেছি। যে আমি আমার নিজের মতন করে সুন্দর করে বুঝে আমার পরিবারটা রেখেছিলাম, যে আমার মা যে কষ্ট করছে, আমার ওয়াইফ যেন সেই ধরনের কোনো কষ্ট না করতে হয়। আমি যে কষ্ট করছি, আমার ছেলে মেয়ে যেন সেই কষ্টগুলো না কষ্ট করতে। আমি কষ্ট জিনিসটা বাইরে তো বলেছি, এই জন্য কষ্ট জিনিসটা বুঝি। তো ওরা আমাকে তিলে তিলে আঘাত করতে করতে আমাকে জিন্দা লাশ বানাই ফেলছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই যে আল্লাহ যেন আমাকে বিচার করে। ও আমার বিশ্বাস নিয়ে ফেলছে, ভালোবাসা নিয়ে ফেলছে। আমার টাকা পয়সা তো সবই মারছি। তো আল্লাহর কাছে একটাই বলি, আল্লাহ তো বলছে যে বান্দার যদি বান্দার হক বলে আল্লাহ কখন মাফ করবে না। আল্লাহ আমার হক ওরা নষ্ট করছে, আমার সাজানো স্বপ্নগুলো সংসারগুলো নষ্ট করছে, আল্লাহ যেন ওদের বিচারটা করে দেয়। আমি আর আপনাদের দেশের বাসীর কাছে একজন প্রবাসী ভাই, অসহায় প্রবাসী ভাই হিসাবে আমার জন্য একটা দোয়া করবেন। আমি যেন এই বিচারটা আল্লাহর কাছে অবশ্যই পাই। আমি দুনিয়া কোনো মানুষের কাছে বিচার কাছারি করলে পারতাম, কিন্তু আমার মানুষের ভয় দেখা দেখ মেয়ে মানুষের পেছনে লাগেছে না, মেয়ে মানুষের পেছনে লাগলে এ বসিয়ে যাবো।